চট্টগ্রামের বায়েজিদ এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নিতে সতর্কীকরণ মাইকিং করছে প্রশাসন। সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার, আমরা তার কাছে যাচ্ছি। আলামিন, ঝুঁকি নিয়ে প্রশাসন কি বলছে? পাহাড় ধসের শঙ্কার কথা জানা গেছে কি? লোপা, পাহাড় ধসের সংখ্যা বৃষ্টিপাত হলেই সেটা স্বাভাবিকভাবেই পাহাড় ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে চট্টগ্রামের যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ে অবৈধভাবে এবং ঝুঁকি নিয়ে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে এমন পরিবারগুলোর কাছে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা ছুটে যায়, মাইকিং করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য। চট্টগ্রামে এমন 5টি ভাগে ভাগ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসিল্যান্ডরা তারা মাইকিং কার্যক্রম করছে, যাতে এই যে পাহাড়ের নিচে যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এমন অন্তত কয়েক হাজার ঘর রয়েছে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ের পাদদেশে। আমরা যে জায়গাটিতে রয়েছে চান্দগাঁও সার্কেল, সেই চান্দগাঁও সার্কেলের বিভিন্ন পাহাড়ের পাদদেশে জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী 250 পরিবার বসবাস করে ঝুঁকিপূর্ণভাবে, অর্থাৎ যারা পাহাড়ের গা ঘেঁষে একেবারে যাদের বসবাস। এছাড়াও পুরো জায়গায় যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই সরকারি জায়গায় এই বসতিগুলো গড়ে তুলেছে। যখনই তাদেরকে মাইকিং করা হয় সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মাইকিং করায় আশ্রয় কেন্দ্র খোলা হয়, তাদেরকে জোর করেও নিয়ে যাওয়ার পরেও 8 ঘন্টার বেশি তারা সেখানে থাকেন না। মাইকিং শেষ হয়ে যাওয়ার পরপরই যখনই ম্যাজিস্ট্রেটরা পুলিশ প্রশাসন সেই জায়গা থেকে সরে যায় তারা আবার তাদের আবাসস্থলে ফিরে যায়। এবং এই জায়গায় যে একটি সাম্রাজ্য, অর্থাৎ পাহাড় কেটে বসতি গড়ে ওঠা, সেখানেও কিন্তু অনেকগুলো সংস্থার দায় রয়েছে। আমরা এই জায়গায় এসে পানি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্ক দেখা যাচ্ছে চালের উপরে। এই যে পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে যে অবৈধ জায়গায় প্রিপেইড মিটার পর্যন্ত এখানে চলে এসেছে, পানির লাইন, গ্যাসের লাইন এখানে আসলে কার মাধ্যমে কিভাবে দিয়েছে সেগুলো নিয়ে আমরা একটু প্রশ্ন করব। আজকে এখানে অভিযান পরিচালনা করছেন, আপনি মাইকিং করছেন যারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন, আপনি চান্দগাঁও সার্কেলের আপনি দায়িত্বে রয়েছেন। আপনি যদি একটু বলেন আপনার এখানে কতটি পরিবার বসবাস করছে এবং তাদের কাছে গিয়ে বলার পরে তারা আসলে কি রিয়েক্ট করে? জি, ধন্যবাদ। আমার আওতাধীন এখানে যে পাহাড়টিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এর আশেপাশে সংলগ্ন এলাকাতে প্রায় 200 থেকে 250টি পরিবার রয়েছে, তারা অবৈধভাবেই রয়েছে। তো প্রতি বছর অতিবর্ষণের সময় আমরা তাদেরকে মাইকিং করি এবং তাদেরকে বলা হয় যেন তারা এই ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরে যায়। তো এই মাইকিং করার পরেও দেখা যায় যে আমরা ঘটনাস্থল ত্যাগ করার পরে তারা আবার চলে আসে, যদিও খুব কাছেই আমাদের এখানে আশ্রয় কেন্দ্র রেডি থাকে, কিন্তু তারা আসলে এখানে তাদের যেতে অনীহা দেখা যায়। এইখানে যে বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন, পানির লাইন, একেবারে প্রিপেড মিটার সহ সেগুলো অনেকে আবেদন করেও পায় না, যাদের নিজস্ব নামে মালিকানাধীন জায়গা রয়েছে তারাও পায় না। এখানে আসলে এই জায়গাটা, এই অবৈধ জায়গার মধ্যে বৈধ লাইনগুলোর পাওয়ার ক্ষেত্রে এগুলো নিয়ে কি আপনাদেরকে প্রশ্ন জাগে না, বা এগুলো নিয়ে কি আপনারা চিন্তা করছেন না পাহাড় ব্যবস্থাপনা কমিটি? না, এটা দেখলাম পাহাড় ব্যবস্থাপনা কমিটির আগামী সভাতে বিষয়টি আমি অবতারণা করব। আপনি কি সেগুলো দেখেছেন আমরা যে বিষয়গুলো বললাম? না, অবশ্যই দেখেছি। এটা তো আমার আওতাধীন এরিয়াতে, এখানে আমরা প্রায়ই যখন অতিবর্ষণ হচ্ছে আমরা আসছে, এখানে অবৈধভাবে যে বিদ্যুৎ কানেকশন দেওয়া আছে, এখানে যে পানির লাইন দেওয়া আছে, গ্যাসের লাইন দেওয়া আছে, এটা তো আমরা দেখেছি। এটা আমাদের একটা তালিকাও করা আছে, আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানাবো এবং আমরা পাহাড় ব্যবস্থাপনা কমিটিতে আমরা এটা অবশ্যই জানাবো। সব মিলিয়ে খুব শীঘ্রই একটি পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভা হতে যাচ্ছে এবং সেখানেই সিদ্ধান্ত হবে যারা এখানে অবৈধভাবে বসবাস করছে এবং ঝুঁকি নিয়ে বসবাস করছে তাদের বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রশাসন, অন্যথায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।